প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন। এই সফরে আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা এসছে। একটা প্রোগ্রামে তিনি আমাদের রাজনীতির প্রেক্ষাপট, সামনের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো সবাই আমরা শুনছি একের পর এক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে অবস্থান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কেমন হবে, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে বর্তমান প্রেক্ষাপট আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টেই পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপি এটাকে পজিটিভ নেয় নাই, বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কি ফোরাম ফিউচার অফ এশিয়া, মানে এশিয়ার যে ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্ন উত্তর ছিল তার কাছে অনেকগুলো। তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না, আমাদের জানা তথ্য মতে 42 থেকে 45টি দল আছে রেজিস্টার্ড, লাইসেন্সড, এনসিপি এর বাহিরে, বাকিরা হইলে এটা আরেকটা পারবে। যাই হোক, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। আর ডক্টর ইউনূসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে, এটা খুবই সিম্পল একটা ইস্যু। আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে: সংস্কার, তারপর হবে বিচার এবং নির্বাচন। তিনি 3টা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন, সংস্কার, বিচার। কার? আওয়ামী লীগের বা যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপর হচ্ছে নির্বাচন। সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি। তো যদি এই 3টা লেখা তিনি যেগুলো বলছেন, 3টা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না, জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে। বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি। তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে। সংস্কারের কোনোটাই বাস্তবায়িত হয় নাই। তো ওনার ভাষায় তিনি বলছিলেন, আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তো এখানে তিনি কি বুঝেছেন? করাপ্টেড বাংলাদেশ, ফ্যাসিস্ট বাংলাদেশ, আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে তিনি বলছিলেন, লুটপাটে ভরে গিয়েছিল, আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি, তরুণদের চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, বাংলাদেশকে বদলানোর কথা শুনছি, সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি। ইংরেজিতে তিনি এই কথাগুলো বলছিলেন। তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না, আগের জায়গায় মানে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরে সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই, তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো করতে চাই তাহলে আরো 6 মাস সময় নিতে হতে পারে। তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে, আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনূসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে, সেও কথা বলতো, সমালোচনা করতো। শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো। আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখন তিনি সরকার, আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায়। আর এখন তিনিই সরকার। তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে, নেগেটিভও তৈরি করতে পারে যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল তো
নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা, যে যারা নির্বাচন চাইবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মানে নিজের সিটটা নিজে পাবে কিনা, যে আমাদের জামাতের আমির সাহেব তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন, বিএনপির মার্কা নিয়ে, কারণ জামাতে নিবন্ধন নাই, এরপর তো ফেল করছেন, তখন ফেল করানো হয়েছে আমরা ধরে নিলাম। তো এরকম যে দলগুলো আছে 42টা দল থেকে মিল্লা 10টা এমপি আসবে কিনা তাও সন্দেহ আছে। দেখা যাক কি হয়। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি মনে করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন। এই সফরে আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা এসছে। একটা প্রোগ্রামে তিনি আমাদের রাজনীতির প্রেক্ষাপট, সামনের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিকে নিয়ে কিছু কথা বলেছেন। আমি মনে করি এগুলো আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। বিস্তারিত কথা বলবো পরে, কারণ হলো আমি আরেকটু বিস্তারিত তথ্য পেতে চাই, ওনার বক্তব্য বা সব কিছু আরেকটু বিস্তারিত শুনতে চাই। তারপর আশা করি আগামীকাল এই ব্যাপারে আমার ঠিক জানাবো। তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা একটা কথা শুনছি, নির্বাচনের তারিখ নিয়ে যখন প্রধান সংঘাত এসে হাজির হয়েছে তখন প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন, এরকম একটা আলাপ তার জায়গা থেকে তার উপদেষ্টারা বলেছেন, তার প্রেস সচিব বারবার বলার চেষ্টা করছেন। উনি যেহেতু বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, সেই কথাটা তিনি রাখবেন, এরকম একটা অ্যাটিটিউড। ডক্টর ইউনূস খুবই সম্মানিত মানুষ, আমাদের কাছেই শুধু না সারা পৃথিবীতে, এতে কোনো সন্দেহের কিছু নাই। কিন্তু তিনি কথা রাখবেন বা রাখবেনই বাংলাদেশের মতো পলিটিক্যাল প্রেক্ষাপটে, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে। এক হলো তিনি চাইলেই কি পারবেন, আমরা যদি খুব ইনোসেন্টলি জিজ্ঞেস করি। আর যদি এভাবে বলি, তিনি যদি কথা রাখতে না চান তিনি কি কোনো প্লট তৈরি করতে পারেন? প্রশ্নটা কেন আসছে আমরা একটা অন্তত উদাহরণ দিই, যেটা আমাদের সাম্প্রতিক সময়ের এবং এটা তার কথা না রাখার একটা প্রমাণও। ডক্টর ইউনূস 5 তারিখের পর থেকে যখন তিনি দায়িত্বে এসেছেন তখন থেকেই বেশ কয়েকবার 7-8 বার দেশের মিডিয়ার সাথে বিদেশি মিডিয়ার সাথে বারবার বলেছেন, 7-8 বার হবে সংখ্যাটা কমপক্ষে, আওয়ামী লীগকে তাঁরা নিষিদ্ধ করতে যাচ্ছেন না। ইনফ্যাক্ট নিষিদ্ধ করার কিছুদিন আগেও তিনি একই কথা বলেছেন। এমনও বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কখনো কখনো বলেছেন সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কিন্তু তার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না ক্যাটাগরিক্যালি তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন। তার মানে তার কথা আওয়ামী লীগের প্রতি ছিল বা দেশের পলিটিক্সের যে জায়গা সেখানে ছিল, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন না। কথাটা এইরকম। কি দেখলাম আমরা? আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। একটা কথা একটু বলে রাখা ভালো, আওয়ামী লীগের জন্য আমার কোনো রকম কোনো এই নিষিদ্ধ করা নিয়ে থিওরিটিক্যাল আলোচনা আছে, কিন্তু কোনো ক্ষোভ, কোনো খারাপ লাগা কিছুই নাই। আওয়ামী লীগকে আপনারা যারা এখন নতুন নতুন সমালোচনা করেন তাদেরকে বলে রাখি, আমার ট্র্যাক রেকর্ডটা একটু দেখে আসবেন। সো আওয়ামী লীগকে ফ্যাসিস্টও বলি না আমি, আপনারা অনেকে বলি যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আপনারা এখানে সম্মান করেন। ফ্যাসিজমের একটা রাজনীতি আছে, কিন্তু আওয়ামী লীগ একটা আউট অ্যান্ড আউট মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই কারণে বিশেষ করে 18-র পর থেকে আওয়ামী লীগের এটাকে একটা টিপিক্যাল মাফিয়া রেজিম বলি আমি। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু করে ফল হবে কিনা, আমরা আওয়ামী লীগকে বেটার ডিল করতে পারতাম কিনা, এটা নিয়ে আমার একটা থিওরিটিক্যাল অবস্থান এবং ডিবেট আছে, সেটা আজকে যাচ্ছি না। তো যাই হোক, যেটা বলছিলাম, ডক্টর ইউনূস বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, করবেন না তারা। পরবর্তীতে যেটা হলো আমরা সেই ঘটনা জানি, জনাব হাসনাত আব্দুল্লাহ গেলেন দলবল নিয়ে, যে এলাকা 144 ধারা আছে, যেখানে কোনো সভা সমাবেশ করা যাবে না, সেই এলাকা নির্বিঘ্নে তো গেলেনই। সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির, সেটাও তিনি ক্রস করে ফেললেন, তাকে সেটা করতে দেওয়া হলো, গেট পর্যন্ত চলে গেলেন। অনেকে এসে যোগ দিল, পরে শাহবাগ গেলেন, সব কিছু ব্লক করে টোরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তো তাহলে প্রধান উপদেষ্টা তো তার কথা ধরে রাখতে পারেননি। এই যে তিনি এক কথার মানুষ, তার কথা রাখবেন, তা তো হলো না। এটা আন্দোলনের মুখে ধরে নিলাম, তার অনিচ্ছা সত্ত্বেও তাকে তো মানতে হলো। সুতরাং 20 জুনের মধ্যেই নির্বাচন হবে, এমনকি নির্বাচনের একটা তারিখ ঘোষণার পরও আমি সন্দিহান। ধরলাম আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি, এপ্রিলের দিকে, মানে 2 রমজানের ঈদের পরপর, ইভেন জুন মাসেই যদি বলি, একটা তারিখ ঘোষিত হলো, তফসিল ঘোষিত হলো, এবং সেই তফসিল পছন্দ হলো না এনসিপির। এনসিপি বলল যে সংস্কার ঠিকঠাক মতো হয় নাই, বিচার ঠিকঠাক মতো হয় নাই, আমরা হাসিনাকে এখনো তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখি নাই, সেটা দেখা তো দূরেই থাকুক, তাকে গ্রেফতারও করা যায়নি, তাহলে কীভাবে নির্বাচন হবে, বা সংস্কার এটা হয় নাই, এটা ছাড়া তো নির্বাচন হতে পারে না, আমরা হতে দেবো না। এবং জনাব হাসনাত আব্দুল্লাহ সহ নাহিদ ইসলাম তাদের জন্য অবারিত আছে যমুনার সব নিরাপত্তা বেষ্টনী, তারা গিয়ে হাজির হলেন যমুনায় দলবল নিয়ে। তাদের খুব বেশি দলবল নেই, তারা যদি তাদের সাথে তখন জামায়াতে ইসলামীর একাংশ ইনফর্মালি অথবা কিছু এক্সট্রিম ইসলামিস্ট লোকজনকে একত্র করতে পারেন, তারা গিয়ে ওখানে হাজির হলেন, ব্লক করলেন, শাহবাগ ব্লক করলেন এবং বললেন নির্বাচনের তফসিল পিছিয়ে দিতে হবে। তাহলে কি হবে? ডক্টর ইউনূস কি আওয়ামী লীগের মতো করে, যদি অনিচ্ছা থাকেও তারপরও মেনে নিতে পারেন? আচ্ছা ঠিক আছে, পিছিয়ে দিলাম, আমি তো চাই নাই, আমি তো নির্বাচনটা এর মধ্যেই করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এখন ওই দিকে নিয়ে গেছে। ওয়ার্স্ট কেস সিনারিও, সরকারই যদি এরকম একটা পাতানো খেলা খেলে, কথা হলো খোলাখুলি বলে ফেলা ভালো, খুবই হার্শ শোনাতে পারে, কিন্তু আমরা এমন একটা টার্বিউলেন্ট পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে আছে, আমাদের ন্যূনতম শঙ্কার জায়গাগুলো এক্সপ্লিসিটলি বলে রাখা দরকার, কারণ আমাদের সমাজে এগুলো নিয়ে আলাপ হওয়া দরকার। যেটা বলছিলাম যে তিনি বা সরকার মনে করলেন নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার, একটা ডেট যেহেতু কথা দিয়েছিলাম ঘোষণা করলাম, এবং তাদের যে দল এনসিপি সরকারের দল, ডক্টর ইউনূসের দল, বহুদিন থেকে, বেশ কিছুদিন থেকে অন্তত খোলাখুলি বলছি, তাদেরকে দিয়ে এরকম একটা নাটক তৈরি হলো, একটা পাতানো খেলা তৈরি হলো এবং নির্বাচন পিছিয়ে গেল। আমাদের সতর্ক হওয়া দরকার আছে। আমি ডক্টর ইউনূস অন্তত যে লাইনে হাঁটছেন,
আমি যে কোনো কিছু সম্ভব বলে মনে করি, আর শুরু করেছিলাম যেটা দিয়ে, সেটা হচ্ছে টোকিওতে তিনি এই সাম্প্রতিক যে পরিস্থিতি সেই উত্তেজনা আরও বাড়িয়ে তোলার মতো কথাবার্তা বলেছেন। তিনি অনেক বেশি হার্ডলাইনে যাচ্ছেন, সেটা নিয়েও আশা করি। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পাইলেন। এইটা একটা ঐতিহাসিক রায়। শুনতেছি বাম সেকুলার মহলে আর্তনাদ শুরু হয়েছে, ইউনূসের সরকার নাকি রাজাকারের পাহারাদার। রায় বাতিল করলো আদালত। রাজাকারের যদি পাহারাদারি হয় তাহলে সেটা আদালত হবে, প্রফেসর ইউনূসের সরকার কেন? আদালত কি সরকারের পাঠ? প্রফেসর ইউনূসের সরকার তো রায় বলে দেয় না। এখন রায় বাতিল করিয়া বর্তমান আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি। যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগে সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। দুইটা জিনিস বলছেন এবং ফাইনালি মতামত দিছে যেটা পর্যবেক্ষণে বলছে যে এই মামলায় অতীতের রায়ে গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে। আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। তো আপিল বিভাগ বলছে যে পৃথিবীর ইতিহাসে এটা একটা ট্রাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আমি এই অবিচার নিয়ে আমার ইউটিউবিং এর শুরুতে এই ভিডিওটা করেছিলাম, দেখতে পারেন। এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না, অবিচারটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি। কিন্তু আপনাদের জানানোর জন্য বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায়, আজহার ভাইয়ের মামলায়, যে সাক্ষীরা আদালতে এসে বলছেন যে কেউ 3 কিলোমিটার দূর থেকে আজহার ভাইকে দেখছেন, কেউ দেখছেন 6 কিলোমিটার দূর থেকে। একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি? ছেলেমেয়ের নাম বলতে পারে না, স্ত্রীর নাম বলতে পারে না, কিন্তু এটিএম আজহারুল ইসলামের নাম ঠিকই বলতে পারে। কি চমৎকার! এই যে কথিত যুদ্ধাপরাধের বিচার, এর নামে কেন সেটা একটা ঐতিহাসিক অবিচার ছিল, আসেন সেটা এখন বুঝে দেখি। এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালে ক্ষমতায় আসার পর। কেন হাসিনা এই বিচারটা করতে গেল, এইটা গুরুত্বপূর্ণ, এইটা একটু বুঝতে হবে। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক। বিএনপি ওইখানে 41.40% ভোট পাইছিল আর 193টা আসন পাইছিল। আওয়ামী লীগ পাইছিল একটু কম, বিএনপির চেয়ে খুব বেশি কম না, কিন্তু 40.02% ভোট। এটা সে পাশে দুইটা উপর নিচ করে লিখে দেন। আর আসন পাইছিল কত? 62টা। জাতীয় পার্টি পাইছিল 7.22% ভোট, 14টা আসন পাইছিল। আর জামাত পাইছিল 4.21% ভোট, 17টা আসন পাইছিল। বিএনপি জামাত মোট পায় 210টা আসন। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে, যে পার্সেন্টেজে পাইছে বিএনপি জামাত, তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি। কেন? কারণ বিএনপি আর জামাতের ভোট একসাথে হয়েছিল। বিএনপির সিটে সে জামাতের ভোট পাইছে, জামাতের সিটে সে বিএনপির ভোট পাইছে। তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটের তফাৎ কিন্তু বেশি না, 1.5%-এরও কম। এইখানেই আসল ঘটনা। কি সেই ঘটনা? বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাহলে আওয়ামী লীগের কোনো চান্স নেই, জিন্দেগিতে সে ক্ষমতায় আসতে পারবে না। তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার, জামাত আর বিএনপির ভোট ভাগ করে দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা। এটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান। বিএনপি জামাত সারুক, এটা বাঙ্গ প্রগতিশীলদের একটা দাবি না দীর্ঘদিন থেকে? 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করলো। এখন দ্বিতীয় কাজ হইতেছে জামাতকে ধ্বংস করে দেওয়া। কি করলো 2008 সালের নির্বাচনে? জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন করলো, বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো। এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া, মূলত তার শীর্ষ নেতাদের মাইরা ফেলা, তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া। এইভাবে ইসলামী ব্যাংক গেল, তাই না? আর বিএনপির মধ্যে খুবই হার্ডকোর যারা ন্যাশনালিস্ট, এদেরকেও মেরে ফেলা, যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে ঐক্য নিয়ে দলের মধ্যে ওকালতি করতে না পারে। এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইল। এবার বুঝতে পারতেছেন তো কেন কাকে কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। এই কাজটা করার জন্য সে বাইসা নিল ওয়ার অন টেররের বয়ান। সেটা কি? বুশ আর ব্লেয়ার মিলে তখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করতেছে, মানে ইসলামকে পাইতেছে সারা দুনিয়ায়। হাসিনা যায় বললো এই যে জামাত, এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা 1971 সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে। ইনু এটা ভুলভাল ইন্দিতে সাক্ষাৎকার দিছিল। আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন কোন ন্যারেটিভ হাসিনা ইনু এরা তৈরি করছিল জামাতের বিরুদ্ধে। শুনেন। 71 सन का मुक्तियुद्ध में पाकिस्तान हमका विरुद्ध था एवं पाकिस्तान हमका साथ लड़ाई किया था। उस टाइम से जमात इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया, नारी को मार दिया। वो संगठन पाकिस्तान बैक करता है एवं वो संगठन का जो आदमी मारा था उसका लिए विचार कर रहा है, फांसी भी हो गया। ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोयंदा संस्था ISI का गंभीर ताल्लुक है। ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है, डिप्लोमेट जो है, वो बांग्लादेश में धरा पड़ा बांग्लादेशी ऑर्गेनाइजेशन आतंकवादी संगठन के साथ वो लोग ताल्लुक रखता था, इसलिए बांग्लादेश से उसको निकाल दिया गया है। सो हम लोग सोचता है कि पाकिस्तानी इंटेलिजेंस नेटवर्क ISI का एक हाथ रहता है। এটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল। শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না, চাইনিজ বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল। কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে, পলিটিক্যাল মিস্টেক। এক,
1971 25 মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই। গণহত্যা একটা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদনাবহ অধ্যায়। এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে। 2 নাম্বার রাজনৈতিক অপরাধ হইতেছে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয়। 3 জন মন্ত্রী ছিল জামাতের। আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না, শাহবাগের সময় বলে দেখায়, হ্যাঁ শাহবাগীরাও দেখায়, বিএনপিও দেখায়, সবাই দেখায় এটা এখন। তো ওইখানে আমি একই কথা বলেছিলাম, শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিয়েছিলাম। শুনেন, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে। এখন ধরেন হাসিনা পড়লো না 5ই আগস্ট, সে তার সরকারে তারপরে নিল আনু মোহাম্মদকে নিল, জুনায়েদ সাকিকে নিল, সিপিবিকে নিল, তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না? তো 2টা মিস্টেক। তো জামাতকে এই প্রশ্নের ফয়সালা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে। এটা আমি জামাতকে সবসময় পরামর্শ দিই। আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারছিলাম। কিন্তু জামাতের অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক, মানে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া। কিন্তু কোনো সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয়, সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না, করেও না। আদালতের এটা কাজ না, কারণ কোন রাজনীতি ভালো নাকি মন্দ সেটার বিচার আদালতের এখতিয়ারের বাইরের বিষয়। ধরেন আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো, এই বিচারের ক্ষমতা এখতিয়ার আছে আদালতের। কোন দল হিসেবে আপনি তখনই তার বিচার করতে পারেন যদি সে ফৌজদারি অপরাধ করে। ধরেন হাসিনা খুন করছে, গুম করছে, ক্রসফায়ার করছে, আয়নাঘর বানিয়েছে, এগুলো সবই ফৌজদারি অপরাধ। ভোটাধিকার হরণ করছে, এটাও রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অপরাধ। তাইলে 71-এর অপরাধের জন্য কি আমাদের বিচারের সুযোগ কি নাই? অবশ্যই আছে এবং ছিল, কিন্তু কি সেটা? একটা জিনিস খেয়াল করেন যে 71 সালে জামাত যে রাজনৈতিক ভূমিকা নিয়েছিল, এটা ছিল জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী সে কাজ করছে। কিন্তু সেই কাজ করতে গিয়া যদি সে ফৌজদারি অপরাধ ঘটায় ফেলে, আদালত অবশ্যই সেই অপরাধগুলোর বিচার করতে পারে এবং করবে। এই জন্যই আইনি পরিভাষা অনুযায়ী আদালতের এখতিয়ার আছে শুধুমাত্র আইনি অপরাধের বিচার করার। মাথায় রাখেন, আইনি অপরাধ, আইন বলে যেটা অপরাধ, সবকিছু অপরাধ না, আইন বলে। অর্থাৎ আদালত কেবল লিগ্যাল পার্ট বা আইনি দিকগুলোর বিচার করবে। ধরেন 71 সালে ইয়াহিয়া সরকারকে জামাতের সমর্থন দেওয়া কিংবা সেই সরকারে অংশগ্রহণ করা, এগুলো সবই রাজনৈতিক সিদ্ধান্ত। এটা কখনো বেআইনি অথবা আইনের চোখে অপরাধ না, কিন্তু রাজনৈতিক চোখে এটা অপরাধ, এটা ভুল। ফলে এটা কঠোরভাবে নিন্দনীয় এবং সে কারণে এটা অগ্রহণযোগ্য। কিন্তু খেয়াল করলে দেখবেন, এই যে রাজনৈতিক ভুলের নিন্দা, এটা কে করে? কে রায় দেয়? জনগণ দেয়, আদালতের রায় না। এই রায় দেওয়ার মালিক একমাত্র জনগণ। তার মানে যুদ্ধাপরাধের বিচার কিন্তু কারো পলিটিক্যাল অ্যাক্টের বিচার না। পলিটিক্যাল অ্যাক্ট করতে গিয়া তার সাথে সাথে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটায় বসে, সেই সবের আইনি দিক বিচার করে দেখাটাই কেবল বিচারকদের কাজ এবং এখতিয়ারের বিষয়। হ্যাঁ, এটা আমরা আলাপ করছি যে 71 সালে মুক্তিযুদ্ধে জামাতের যে পলিটিক্যাল অ্যাক্ট, এই দিক দিয়ে বিচার করতে গেলে জামাত তো অন্যায় করছে এবং জনগণ সেটা মনে করে। কিন্তু এই কথিত যুদ্ধাপরাধের বিচারে সরকার সবসময় একটা বিশেষ সুবিধাজনক অবস্থায় ছিল। কি সেই সুবিধা? সেই সুবিধাটা হলো এই বিচারের রায়ের আগে পাবলিক মনে করে যে জামাত অপরাধী। যদিও পাবলিকের এই মনোভাব এবং তার সিদ্ধান্ত, এইগুলো কোনো আইনি দিক বিবেচনা করে নেওয়া রায় না, কিন্তু এগুলো মূলত পাবলিকের সেন্টিমেন্ট, রাজনৈতিক বিবেচনা। আর এই সুবিধা কাজে লাগাইয়া পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপরে ভর কইরা সরকার বা আদালত বড় অকাম করে ফেলছে। এটা বেআইনি এবং অবৈধ হওয়া সত্ত্বেও এইখানেই এই যুদ্ধাপরাধ আদালতের দায়। যুদ্ধাপরাধের বিচারের নামে শেখ হাসিনার কথিত সেই আদালত এই অন্যায় কাজটা করছে মৌলিকভাবে 3 জায়গায়। 1 নাম্বার, একটা অপরাধ যখন সংগঠিত হইতেছে, আপনার তখন জানা থাকা লাগবে যে এইটা অপরাধ। ধরেন বাংলাদেশের আইন হইলো যে জাউরার সিল বলে ভিডিওতে সিল দেওয়া যাবে, হ্যাঁ ফেয়ার এনাফ। তো আমি আর কাউরে ভিডিওতে সিল দিব না, এটা যখন আইন হচ্ছে তারপর থেকে। কিন্তু আজ থেকে 10 বছর পরে আইন বানায় আমার আইসা যদি ধরে বলে, ওই তুমি 10 বছর আগে জাউরার সিল দিছিল না তোমার ভিডিও, তো তোমার ফাঁসি হবে, এটা বললে তো হবে না। এটা বললে হবে যুদ্ধাপরাধ বিচারের ট্রাইব্যুনালের আইন সব বানানো হয়েছে হাসিনার আমলে। বানায় বলা হইতেছে তুমি ওই 1971 সালে এই অপরাধ করছিলা, কারণ এটা এখন অপরাধ। তো হাসিনার আমলে আইন বানায় 40 বছর আগের একটা ঘটনা বিচার করা হচ্ছে, এটা করা যায় না। 2 নাম্বার, সাক্ষ্য আইন বদলায় দেওয়া। এখানে আইন কইরা না হয়েছিল যে যুদ্ধাপরাধ বিচারের ক্ষেত্রে প্রচলিত সাক্ষ্য আইন প্রযোজ্য না, মানে কোনটাকে আমি সাক্ষ্য হিসাবে বিবেচনা করব, সেটা একটা সাক্ষ্য আইন আছে। তার মানে বিচারক যদি মনে করে যে লোক মুখে শোনা কথা সাক্ষ্য হইতে পারে, তাহলে শোনা কথাকে সাক্ষ্য বলে গ্রহণ করা হবে। ফলে এটা আদতে কোনো বিচারই হয় নাই, হইতেই পারে না। পরিষ্কারভাবে একটা প্রেজুডিস, মানে ধরেন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছে। যদি তাই হয় তাহলে তো আমারও ফাঁসি দেওয়া যাবে, আর তাজ হাসমিনও ফাঁসি দেওয়া যাবে, কারণ আমার নামে তো তাজ হাসমিন নামে তো ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসী বলে নিউজ ছাপাইছিল, তাই না? অনেক পত্রিকা এখনো সালাউদ্দিন শোয়েব চৌধুরী বালসাল পত্রিকা আর্টিকেল লেখে, তারা আমার ইসলামী জঙ্গি বলে। তাহলে বুঝেন কি ভয়ানক অবস্থা করে রাখছে। তার মানে যেটা সাক্ষ্য হিসাবে আদালতে বিবেচিত হয় না, সেটাকেও সাক্ষ্য বানাইছে। আপনার নামে একটা পত্রিকা নিউজ ছাপে দিবে, তারপর ওইটা দিয়ে আপনারে ফাঁসি দিয়ে দিবে। 3 নাম্বার, আদালতের বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ধারার ঠিক কোন ধরনের কাজ করলে কোনটা অপরাধ গণ্য করা হবে, সে অপরাধের কি শাস্তি হবে, এই বর্ণনাগুলো তালিকা হিসেবে ধারাবাহিকভাবে কোড হিসেবে সাজানো থাকে, এটাকে বলে পেনাল কোড। আদালতে অভিযোগ দায়ের করার টাইমে অপরাধের ওই ধারাবাহিক নাম্বার উল্লেখ করে মামলা সাজানো হয়। এটাই আমাদের প্রচলিত ভাষায় অপরাধের ধারা বলি। যেমন ধরেন পাওয়া যায় 302 ধারা, মানে এটা খুনের অপরাধ। 420 মানে 420 বলি আমরা, যেটা এটা হইতেছে প্রতারণার অপরাধ। এইরকম খেয়াল করবেন, যুদ্ধাপরাধের বিচারের আইনে কয়া দেওয়া হয়েছিল প্রচলিত পেনাল কোড এই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য না। এবার হাত পা বাইন্দা গোলপোস্ট যদি ইচ্ছামাফিক সরাই দেওয়া হয়, তাহলে এটাকে কি আর বিচার বলা যায়? বিচার বলে কিছু অবশিষ্ট থাকে? তার মানে এখানে পুরাটাই বিচারকের খেয়াল খুশি মর্জির উপরে ছেড়ে দিয়া কথিত বিচারটা করা হয়েছে।
ঠিক কোনটার কারণে এটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে এটা থেকে শুরু কইরা চার্জ গঠন, এমনকি ওই অপরাধের কারণে কি শাস্তি দেওয়া হবে সেটার মর্জি মতো। ফলে বিচারক মর্জি মাফিক বেকসুর খালাস থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব ধরনের শাস্তি দিতে পারছে। চার্জ গঠন, বিচার এবং রায় সবকিছু ক্ষমতায় বিচারকের হাতের মুঠায় ছিল। এটা কোনো বিচার না, এই জন্য এটাকে জুডিশিয়াল কিলিং বলা হয়েছে। এইসব তুগলুকি কারবার আমরা সেই 2010 সাল থেকে দেখে আসতেছি। তো আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগে, বিচারের নামে এইসব বুজরুকি, এইটা একজন আইনের প্রাথমিক ছাত্রের কাছেও তো ধরা পড়ার কথা। বিচার প্রক্রিয়ায় যে ফাঁকগুলো এটা সাধারণ চোখে দেখা যায়, অথচ যুদ্ধাপরাধের বিচারের নামে এই ঐতিহাসিক অবিচারের বাটপাড়িগুলো বামপন্থীদের নজরে রয়ে গেছে। এখনো তারা হাহুতাশ করে। এমনকি যারা আইনের লোক তাদেরও বামপন্থীদের কি দায় নাই তাদের নেতাকর্মীদের আইনের প্রাথমিক ধারণা দেওয়ার? আজাদ সাহেবের খালাস পাওয়ায় বামদের আজারিতে একটাই ব্যাখ্যা, সেটা হইতেছে ওনারা বাঙ্গ প্রগতিশীল এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী। কাজেই জামাত মারার নামে ধর্ম উচ্ছেদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না। প্রগতিশীলতার নামে ইসলাম কুপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন? কে জানে, বামেরা হয়তো সুখ অনুভব করছিল এইটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়ার এনেছা, এক নবজাগরণ হোক না সেটা চরম অবিচারের রাস্তায়। তবুও আমেরিকা এবং শেখ হাসিনার কোলে বৈশা ইসলাম কুপানির এই মহোৎসব এটাতে সামিল না হওয়ার নস্টালজিয়া তারা ছাড়তে পারতেছে না। ওরা যেভাবে মনে করে 1971 ইসলামকে পরাজিত করা হয়েছিল, ঠিক একইভাবে মনে করে শাহবাগে তাদের ইসলাম কুপানির যুদ্ধের বিজয় হয়েছিল। তাই আজার ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। যদি অনেককে আমরা হারাইছি, হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মাওলানা সাইদিকে হারাইছি, আর অনেকে আছেন যেমন মাওলানা আবুল কালাম আজাদ, ওনার মামলাটা নিষ্পত্তি দরকার। এই সাথে 1975 আগস্ট বিপ্লবী যারা আছেন ওনাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের মামলাগুলো ফয়সালা করে ওনাদের সসম্মানে দেশে ফিরে আনা হোক। আজার ভাইয়ের খালাস শুধু একজন মানুষের মুক্তি না, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর চাপায় দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুইলা ফেলার প্রথম ধাপ। এরাই দেখাই দিল যে সত্যকে দমায় রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না। যুদ্ধাপরাধের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র, যেখানে আইন ছিল সাজানো, সাক্ষ্য ছিল বানানো, আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড। আজকের এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না, এবং যখন এমন অন্যায় এক যুগ ধরে চলতে থাকে তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায়। আজ সেই ইতিহাসের মুহূর্ত। যারা একদিন ন্যায় বিচারের নামে হাততালি দিছে তাদের এখন বুকে হাত দিয়ে ভাবা উচিত, আপনি কি সত্যি ন্যায় চাইছিলেন, বিচার চাইছিলেন, নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন? আজার ভাইয়ের মুক্তি এটা শুধু জামাতের জয় না, এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ। আজার ভাইয়ের মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু। এখন সময় আসছে অন্যায়ভাবে যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায় বেড়াচ্ছেন তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার। এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে একটা সত্যভিত্তিক, ন্যায়ভিত্তিক এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে ফাঁসির দড়িতে ঝুলবে না। সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের, মতাদর্শের না। সেই বাংলাদেশে বাম কিংবা ডান কেউ আর ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বিচারের ছদ্মবেশে হত্যা করবে না। আজার ভাইয়ের মুক্তি এক নতুন যাত্রার সংকেত। এই যাত্রা শুধুমাত্র একজন মানুষের না, এটা একটা জাতির আত্মসমালোচনার পথ চলা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।